মা চুপচাপ বসে আছে, খাওয়ার প্রতি তার মনোযোগ নেই। আমার দিকে তাকিয়ে আছে। মায়ের দিকে তাকিয়ে ভাত মুখে নিলাম। ভাত চিবোতে চিবোতে বললাম, চিন্তা করছো কেন মা? একটা ব্যবস্থা হবে। চিন্তা কি আর এমনিতে হয়? আমি তো তোমার মেয়ে না, চিন্তার কি আছে? চিন্তার অনেক কিছু আছে। মানুষ মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করে, আমাকে ছেলের বিয়ে নিয়ে চিন্তা করতে হয়। আমার বিয়ে এখনই দিতে হবে কেন? আর কয়েক বছর পরে বিয়ে করি। না, আমি এবারেই তোকে বিয়ে দেব। আচ্ছা এবারে খাও। মা খাওয়া শুরু করলো, আমি খাওয়া শুরু করলাম। মায়ের মুখে চিন্তার ছাপ। কালকে একটা মেয়ে দেখে এসেছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু আজকে ফোন দিয়ে জানালো তাদের মেয়ে দিবে না। কেন দিবে না সেটা বলেনি। মা এটা নিয়ে চিন্তা করছে। এটা আমার জন্য দেখা 22তম মেয়ে ছিল। এর আগে 9টা মেয়ে দেখে এসেছি, কিন্তু একটার সাথেও বিয়ে হয়নি। বাকি 12টা মেয়ে পক্ষ ফোনেই না করে দিয়েছে। আমার মাও ছেড়ে দেওয়ার পাত্র না, তাই সে ছেলের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে পড়লাম। আজ অফিস ছুটি, সারাদিন ঘুমিয়ে কাটাতে পারবো। কয়েকদিন হলো মা বিয়ের কথা বলে মাথা খারাপ করে দিচ্ছে। সে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে, এরকম ইচ্ছা 2 বছর আগে হলেও হতো, যখন বিয়ের জন্য কত করে বললাম, কিন্তু মা বাবা কেউ বিয়ের জন্য রাজি হলো না। হঠাৎ এমন পরিবর্তন। এমন হওয়ার যথেষ্ট কারণ আছে। কোনো এক সূত্রে মা শুনেছে আমি কারোর সাথে রিলেশনে জড়িয়েছি। কথাটা শুনে আমি হেসে উড়িয়ে দিয়েছি। গার্লফ্রেন্ডের অভাবে নিজেকে সিঙ্গেল বলতেও লজ্জা লাগে। বন্ধুরা যখন তাদের গার্লফ্রেন্ডের গল্প বলে, তখন নিজের দিকে তাকিয়ে বলি, হে গার্লফ্রেন্ড তুমি কোথায়? আর আমি নাকি রিলেশনে জড়িয়েছি। সেই সূত্র আরও জানিয়েছে এখন আমাকে বিয়ে না দিলে ভবিষ্যৎ খারাপ। ছেলে বকে যাওয়ার আগে বিয়ে দিতে হবে। কলিং বেলের শব্দ শুনলাম। এই সময়ে কে এলো? রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলাম। একজন লোক ভিতরে ঢুকে সোফায় বসলো। আমার দিকে তাকালো, পা থেকে মাথা পর্যন্ত দেখলো। কাঁধে একটা ব্যাগ। আমি চিনি না। মা লোকটাকে সোফায় বসতে বললো। লোকটা সোফায় বসলো। মা তার সামনাসামনি সোফায় বসলো। আমার মুখের দিকে তাকিয়ে বলল, ভাবি, এটা আপনার ছেলে? হ্যাঁ, আমার একমাত্র ছেলে। খুব ভালো, শান্তশিষ্ট, কিন্তু ওর বিয়ের জন্য তেমন মেয়ে খুঁজে পাচ্ছি না। সমস্যা নেই, আমার কাছে ভালো মেয়ের খোঁজ আছে। লোকটার কথা শুনে মনে হয় উনি ঘটক। বাংলা সিনেমায় দেখতাম ঘটক বগলে একটা ছাতা নিয়ে আসে, কিন্তু উনি ডিজিটাল ঘটক, তাই এইভাবে এসেছে। মায়ের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। মা আমার সম্পর্কে ওনাকে ভালোভাবে কথা বলছেন। আমার যত ভালো ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া যায় সেটা দিচ্ছি। বিয়ের সময় ছেলের সবচেয়ে ভালো ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়। দাঁড়িয়ে আছিস কেন? বস। মায়ের পাশে সোফায় বসলাম। ঘটক সাহেব আমার দিকে তাকিয়ে বলল, তা বাবা, তোমার কেমন মেয়ে পছন্দ? আমার পছন্দ মানে ওর পছন্দ। আপনি মেয়ের ছবি এনেছেন? রফিক আঙ্কেল একটা ছবি বের করে মাকে দেখালো। মা ছবি দেখে বলল, মাশাআল্লাহ, মেয়ে অনেক সুন্দর। হ্যাঁ, ভালো মেয়ে, আদব কায়দা সবকিছুই ভালো। তাহলে কালকে আমরা দেখতে যাব। আপনি মেয়ে পক্ষের সাথে কথা বলুন। আমার ফিস কত? 500। আপনি বসুন, আমি নিয়ে আসছি। মা টাকা আনতে গেল। আমি লোকটার দিকে তাকিয়ে আছি। আমাকে তাকিয়ে থাকতে দেখে একগাল হেসে বলল, চিন্তা করো না, এবারে তোমার বিয়ে দিয়েই ছাড়বো। লোকটার কথার কোনো উত্তর দিলাম না। মা 500 টাকা এনে লোকটাকে দিয়ে দিল। খুশি মনে তিনি টাকা নিয়ে চলে গেল। মা দরজা লাগিয়ে আমার পাশে বসলো। আমি জানি এখন সে কি বলবে, কারণ এর আগেও 9 বার এটা বলেছে। মাকে চুপ থাকতে দেখে বললাম, কালকে ছুটি নিতে হবে? হ্যাঁ, আর কত? এবারেই শেষ। এবারে তোর বিয়ে হবেই। কিছু না বলে সোফা থেকে উঠলাম। মেয়ে দেখার জন্য 2 মাসে 9 দিন ছুটি নিয়েছি। নিহাত অফিসের বস ভালো মানুষ, তাই ছুটি দিয়েছে। তবে এরকম চললে খুব শীঘ্রই চাকরি হারাবো। বেলকুনিতে এসে বসলাম। দুপুরবেলা আকাশে মেঘ, রোদ না থাকায় বেলকুনিতে বেশ আরাম করে বসলাম। হালকা বাতাস বইছে। কিছুক্ষণ চুপচাপ বেলকুনিতে বসে থাকলাম। ভেবেছিলাম আজকে সারাদিন ঘুমিয়ে কাটাবো, কিন্তু এখন সেই ইচ্ছা নেই। বেলকুনি থেকে নিজের রুমে আসলাম। এই রুমটা আমার খুব বেশি প্রিয়। ছোটবেলা থেকে এই রুমে থাকছি। রুমের চারপাশে বিছানায় গায়ে লিয়ে দিলাম। চোখ বন্ধ করতেই ঘুম ঘুম ভাব চলে এলো। ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিলাম। জেরিনের ফোন। জেরিন আমার মামাতো বোন, আমার চেয়ে 4 বছরের ছোট, কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। তার প্রায় সময়ই কাটে আমাদের বাসায়। 2 গলি পরেই মামার বাসা। যখন তখন ইচ্ছা হলেই চলে আসে। মায়ের বক বক বন্ধ হয়েছে, এবারে আরেকজনের বক বক শুরু হবে। ফোনটা ধরবো নাকি রেখে দিব? না ধরলেও উপায় নেই, বাধ্য হয়ে ফোন রিসিভ করলাম। ফোন ধরে হ্যালো বলতে ওপাশ থেকে বলল, কি রে, তোর নাকি বিয়ে? সেটা তো 2 মাস ধরে চলছে, মেয়ে দেখা আর সব কিছু মিলিয়ে তো চলছেই। চিন্তা করিস না, এবারে তোর বিয়ে হবেই।
হলেই বাঁচি, আর কত এভাবে? তুই এক কাজ করলে পারিস, তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে আন। কোনো কথা বললাম না, কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগটা কন্ট্রোল করলাম, তারপরে বললাম, তুইও? আমি কিভাবে বোঝাবো যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই? ফুপু যে বললো। মাকে যে বানিয়ে গল্প বলেছে তাকে পেলে। থাক, এত রাগ না দেখিয়ে কালকের জন্য প্রস্তুতি নে। রাখছি এবার। ফোন রেখে দিলাম, ঘড়িতে 2:30 বাজে। আর একটু ঘুমাবো নাকি? না থাক, আজ আর ঘুমাবো না, তার চেয়ে বরং গোসল সেরে নেই। তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুমে সুন্দর 2টা সাবান রাখা আছে। এমনিতে আমি নিয়মিত সাবান ব্যবহার করি না, কিন্তু এখন সেটা করতে হচ্ছে। মা আমার জন্য সাবান কিনে এনেছে, তার কথা মতো নিয়মিত সাবান নিতে হয়, না নিলেই মা বলে। নিজের যত্ন কেন নিবি? যত্ন নিলে তো আমাদের পছন্দ করা মেয়ের সাথে তোর বিয়ে হবে না। তুই তো বিয়ে করবি ওই মেয়েকে যার খপ্পরে পড়েছিস অনেকদিন ধরে। মায়ের কথার কোনো প্রতিবাদ করি না। জননী টিভির ভাষণ নিয়মিত শুনি। গোসল সেরে রুমে এলাম। হ্যাঙ্গার থেকে একটা টি শার্ট নামিয়ে গায়ে চড়িয়ে দিলাম, একটু বের হব। দরজার সামনে আসতেই পেছন থেকে মা ডেকে বলল, তাড়াতাড়ি ফিরবি, পারলে তোর আব্বার দোকান থেকে একবার ঘুরে আসিস। কেন, কোনো কাজ আছে? তোর আব্বাকে বলেছিলাম তোর জন্য একটা ভালো পাঞ্জাবি কিনতে, সে মনে হয় কিনেনি। তুই টাকা নিয়ে নিজেই কিনে আনবি। আচ্ছা। দুপুরের দিকে মেঘ থাকলেও এখন আকাশ মোটামুটি পরিষ্কার। ছাতা না নিয়েই বের হলাম। হাঁটতে হাঁটতে দোকানের কাছাকাছি চলে এলাম। বাসা থেকে 10 মিনিট হাঁটলেই আমাদের দোকান। ছোট থেকেই হেঁটে দোকানে আসা যাওয়া করি, রিক্সার দরকার হয় না। দোকানে ঢুকে দেখলাম বাবা চেয়ারে বসে আছে, কর্মচারীরা তাদের মতো কাজ করছে। আমাকে দেখে একজন বলল, ভাই, শুনলাম আপনার নাকি বিয়ে। শুকনা মুখে বাবার দিকে তাকালাম। বাবা তাকে ধমক দিয়ে বলল, তুই কাজ কর। তুই হঠাৎ কি মনে করে? মা বলল, আমার একটা পাঞ্জাবি কিনতে টাকা লাগবে। তুই আউয়াল ভাইয়ের দোকান থেকে নিয়ে যা, আমি টাকা দিয়ে দেব। দোকান থেকে বের হয়ে কাপড়ের দোকানের দিকে হাঁটা শুরু করলাম। নিজে চাকরি করলেও বাবার টাকায় চলি। চাকরি বেতনের টাকা বাবা কখনো চায় না, অথবা জিজ্ঞেস করে না কিভাবে কি করলাম, তাই নিজের ইচ্ছা মতো সব কিছু করি। রাতে বাসায় ফিরলাম, বাবা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। মা তার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মা এগিয়ে এলো, হাতে শপিং ব্যাগ দেখে বলল, এটা আমাকে দে, আর তুই এখানে দাঁড়া। মা শপিং ব্যাগ নিয়ে চলে গেল। আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম। মা আমার হাতে একটা তাবিজ বেঁধে দিচ্ছে। এমন কর্মকাণ্ড দেখে বললাম, তাবিজ কেন বাঁধছো? কথা কম বল, এটা আমি কবিরাজের কাছ থেকে এনেছি, এবার কাজ হবে। আমি কখনোই কবিরাজ বিশ্বাস করি না, তবুও মায়ের ইচ্ছা রাখার জন্য তাবিজ বাঁধতেই হলো। সকালবেলা হইচই শুনে ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9টা বাজে। জেরিনের কথা শুনে বুঝলাম সে হইচই করছে। জেরিন এমনই, আমাদের বাসায় আসলে সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে হইচই শুরু করে। বিছানা থেকে ড্রয়িং রুমে এলাম। সব কিছু দেখে বুঝলাম মেয়ে দেখতে যাওয়ার বন্দোবস্ত চলছে। এবারের আয়োজনটা বেশ। মনে হয় মেয়ে দেখতে নয়, গায়ে হলুদে যাচ্ছি। মিষ্টি কিনে আনা থেকে শুরু করে সব কিছু শেষ। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মা বলল, দুপুরে আমরা বের হব, তুই তৈরি থাকিস। অফিস থেকে ছুটি নিয়েছিস? হ্যাঁ। হাত মুখ ধুয়ে খেয়ে আবার রুমে এলাম। এখন কোনো কাজ নেই, তাই ল্যাপটপ খুলে গুতানো শুরু করলাম। জেরিন এক প্লেটে মিষ্টি নিয়ে রুমে ঢুকলো, আমার পাশে বসে মিষ্টির প্লেট এগিয়ে দিল। আমি ল্যাপটপ থেকে চোখ সরিয়ে প্লেটে তাকিয়ে বললাম, কিরে, মিষ্টি কিসের জন্য? এমনি নিয়ে এলাম, তাছাড়া মিষ্টি তোর প্রিয়। মেয়ে পক্ষের এত মিষ্টি নেওয়ার চেয়ে কিছু খেলে ভালো। মিষ্টি আমার সবসময় প্রিয়। বাসার ফ্রিজে কখনো মিষ্টি থাকে না। সপ্তাহে কোনো একদিন বাবা মিষ্টি কিনে আনলে তার 2 দিন পরেই শেষ। মিষ্টি খাওয়া শুরু করলাম। আমার খাওয়া শেষে হাসতে শুরু করলো। খাওয়া বন্ধ করে বললাম, এভাবে হাসছিস কেন? তোর খাওয়া দেখে আস্তে খা, গলায় আটকাবে তো। তুই চোখ দিস না, পানি এনে দিবি 1 গ্লাস? আনছি। কিছুক্ষণ পর জেরিন 1 গ্লাস পানি নিয়ে রুমে ঢুকলো। প্লেটের দিকে তাকিয়ে বলল, শেষ? হ্যাঁ। নে পানি খা। পানি খেয়ে গ্লাসটা চেয়ারের উপর রাখলাম। ল্যাপটপের দিকে তাকিয়ে জেরিনকে বললাম, এবারে কি বিয়ে হবে রে? কেন, বিয়ের জন্য মন উতলা হয়ে আছে? এরকম মেয়ে দেখার হাত থেকে নিস্তার চাই। আজকে ব্যবস্থা হবে মনে হয়। সেটাই ভালো। জেরিন প্লেট গ্লাস হাতে নিয়ে চলে গেল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে। গোসল সেরে নতুন পাঞ্জাবি পরে নিলাম। মা পাঞ্জাবির হাতা ভালোভাবে দেখে নিচ্ছে। আগেরবার পাঞ্জাবির হাতা কুচকানোর কারণে বিয়ে ভেঙেছে। এটা কোনো কথা হলো? পাঞ্জাবির হাতা কুচকানোর জন্য বিয়ে ভাঙে? তাদের যদি এত সমস্যা থাকে তাহলে তাদের মেয়েকে কোনো লন্ড্রিওয়ালার সাথে বিয়ে দিলেই পারতো। সেজেগুজে বের হলাম। আমার সাথে মা এবং জেরিন। ঘটক সাহেব আগে থেকে ওখানে চলে যাওয়ার কথা আছে। পাশে থেকে বের হয়ে একটা সিএনজি নিলাম। আমি এক পাশে বসলাম, মাঝখানে মা, তারপর জেরিন। মা ঘটকের কাছ থেকে ঠিকানা নিয়েছে আর
তার সেই ঠিকানায় আমরা যাচ্ছি। প্রায় 25-30 মিনিট পরে সিএনজি একটা বাড়ির সামনে এসে থামলো। বাড়ির সামনের দিকটা মরিচা পড়া গেট দেখে মনে হয় মানধাতা আমলের। সিএনজি থেকে নেমে গেটের সামনে দাঁড়ালাম। মা একবার ঘটককে ফোন দিল। 2 মিনিট পর ভেতর থেকে ঘটক বেরিয়ে এলো, আমাদের দেখে বলল, আমার সাথে আসুন। গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। কাদায় পরিপূর্ণ রাস্তা। কোনো এককালে পাকা করা হলেও সে রাস্তা এখন নষ্ট হয়ে গিয়েছে। রাস্তার মাঝে মাঝে দু একটা ইট দেওয়া, ইটে পাড়া দিয়ে হাঁটছি। বাসার ভেতরে ঢুকলাম। ওনারা সবাই নিচতলায় থাকেন। আমাদের সবাইকে ড্রয়িং রুমের সোফায় বসতে দেওয়া হয়েছে। আমি একা এক সোফায় বসেছি। আমার ডান দিকে মা এবং জেরিন, অপর দিকে ঘটক বসে আছে। কিন্তু কিছু সময় পার হয়ে গেল। মা ঘটককে বলল, মেয়ে দেখানোর ব্যবস্থা করেন। একটু বসুন, মেয়ে তৈরি হচ্ছে। মেয়ে তৈরি হওয়া মানে মেকআপ নেওয়া। এখন সাজগোজ মানে মুখের উপর এক গাদা ময়দার আস্তরণ। ময়দা ছাড়াও সাধারণভাবে সাজগোজ করলে একটা মেয়েকে কত সুন্দর লাগে সেটা অনেকে ভুলেই গিয়েছে। শরবতের ট্রে হাতে একটা মেয়ে আসলো, সবাইকে শরবত দিয়ে আমার সামনে এলো। মুখ তুলে মেয়েটির দিকে তাকালাম, মুখ দেখে ভড়কে গেলাম। মেয়েটা আমাকে দেখে খুব রেগে আছে মনে হয়। কি এমন করেছি যে রেগে থাকতে হবে, নাকি তাকে দেখতে আসা অপরাধ? আমার সামনাসামনি মেয়ে বসে আছে, মুরব্বীরা তাদের মতো কথা বলছে। যে কাজে এসেছি সেটা না বলে যত সব খেজুরে আলাপ জুটছে। ইচ্ছা করছে লাফ দিয়ে উঠে চলে যায়, কিন্তু সেটাও করতে পারছি না। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। মমতাজ আপার বিখ্যাত গান বেজে উঠলো। ঘটক পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করলো। এখন আমার বুকটা ফাটছে, সাথে মেজাজটাও। ঘটকের ফোনে কথা বলা শেষ হলো। ফোনটা পকেটে রেখে বলল, এবারে পাকা কথায় আসি। হ্যাঁ, সেটাই ভালো। আপনাদের মতামত বলুন। মেয়ে আমার পছন্দ হয়েছে। আমাদের ছেলেকে কি আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, তবে আমরা দিন ঠিক করলেই পারি। সেটা ফোনে ঠিক করলেও হবে। আচ্ছা, তবে এবারে আমরা উঠি। আচ্ছা। মেয়ে পক্ষের বাসা থেকে বের হতে বিকেল হয়ে গেল। বাসা থেকে বের হয়ে গেটের সামনে এসে দাঁড়ালাম। এদিকে কোনো গাড়ি পাওয়া যাবে না, হেঁটে যেতে হবে। আমি হাঁটছি, মা হাঁটছে, তার সাথে জেরিনও হাঁটছে। আজ জেরিন কোনো কথা বলেনি। এর আগে যতবার মেয়ে দেখতে গিয়েছি জেরিন সবগুলোকে খতিয়ে দেখেছে। আজ এমন আচরণ। হাঁটতে হাঁটতে জেরিনকে বললাম, আজ তুই কথা বলিসনি কেন? এর আগে কথা বলার কারণে বিয়ে হয়নি, তাই এবারে চুপ করে থাকলাম। এবারে কি হবে? বাসায় গিয়ে দেখি। বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় ফিরে নিজের রুমে ঢুকলাম। পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি পরে নিলাম। জেরিন মায়ের সাথে মায়ের রুমে গেল। বিছানায় একটু স্থির হয়ে বসলাম। কিছুক্ষণ বসতে না বসতেই মা ডাকতে শুরু করলো। বিছানা ছেড়ে মায়ের রুমে ঢুকলাম। জেরিন এবং মা দুজনেই মুখ ভার করে আছে। কি হলো হঠাৎ? আসার সময় দুজনকে খুব খুশি মনে হলো। ঘটনা জানার জন্য জেরিনকে বললাম, কি হয়েছে? মেয়ে পক্ষ ফোন দিয়েছিল, সম্বন্ধ না করে দিয়েছে। চুপ হয়ে গেলাম। মা চুপ থেকে কথা বলা শুরু করলো। আচ্ছা, তুই কেমন মেয়ের সাথে প্রেম করছিস বলতো? তোকে ছোটবেলা থেকে এই শিখিয়েছি? এত আদর যত্ন করে কেন মানুষ করেছি? আমাদের মান সম্মান খাওয়ার জন্য? জনন টিভির ভাষণ চলছে, সব রাগ আবার আমার উপর দিয়ে যাচ্ছে। এখানে বেশিক্ষণ থাকা সম্ভব না। রুম থেকে বের হয়ে নিজের রুমে ঢুকলাম। মাথায় থাপ্পড় খেয়ে কান থেকে হেডফোন খুললাম। পাশে তাকিয়ে দেখি জেরিন দাঁড়িয়ে আছে। জেরিনের মুখের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? তোকে কখন থেকে ডাকছি, কানে শুনিস না? বল, কি বলবি? ফুপু তোকে ডাকছে, আবার ঝাড়বে নাকি? গেলেই বুঝবি। গান বন্ধ করে মায়ের রুমে ঢুকলাম। মাকে এখন বেশ হাসি খুশি লাগছে। হঠাৎ কি হলো কিছুই বুঝলাম না। আমাকে দেখে হাসি মুখে বলল, জেরিনকে বাসায় দিয়ে আয়। কেন, ও একা যেতে পারে না? রাত হয়েছে, তুই ওর সাথে যা। আচ্ছা, যাচ্ছি। জেরিনের সাথে বাসা থেকে বের হলাম। জেরিনের সাথে রাস্তায় হাঁটছি। রিক্সা নিতে চাইলেও সে নিতে দিল না। হেঁটে গেলেও বেশি সময় লাগে না অবশ্য। দুজনে চুপচাপ হাঁটছি। রাস্তায় আলো জ্বলছে। একটা কথা বলি, বল। তুই আমাকে বিয়ে করবি? থমকে দাঁড়ালাম। এই মেয়ে বলে কি? ওকে বিয়ে করব মানে? আমার সাথে মজা করছে? কিছুটা রেগে বললাম, মানে? আমাকে তোর বউ বানাবি? দেখ, মজা করিস না, একদম ভালো লাগছে না। মজা করছি না, আমি সিরিয়াস। জেরিনের দিকে তাকালাম। তাকে দেখে বোঝা যায় সে সিরিয়াস। আমি কোনো উত্তর দিচ্ছি না। জেরিন আবার বলল, হুট করে এমন বিয়ের কথা বলায় অবাক হচ্ছিস? অবাক হওয়ারই কথা। আমিও অবাক হয়েছিলাম যেদিন থেকে তোকে ভালো লাগে, সেদিন অবাক হয়েছিলাম। তোকে বারবার দেখতে ইচ্ছে করে। তোদের বাড়িতে ঘন ঘন কেন যাই জানিস? তোকে দেখার জন্য। তুই না থাকলে ঘন ঘন তোর রুমে যাই, তোর ব্যবহার করা শার্টের দিকে তাকিয়ে থাকি। তখন মনে হয় তুই আমাকে দেখছিস। তোর বউ করে ভালোবাসবি আমাকে? জেরিন এক নাগাড়ে কথাগুলো বলে একটু দম নিল। মনের মধ্যে চেপে রাখা কথাগুলো একেবারে বের করে দিল। দুজনে চুপচাপ রাস্তার পাশে দাঁড়িয়ে আছি।
রাস্তা দিয়ে দুই একটা গাড়ি চলে যাচ্ছে। জেরিনের দিকে তাকিয়ে বললাম, আমি না হয় রাজি হলাম, কিন্তু মা, সে তো তার পছন্দ করা মেয়ের সাথে আমার বিয়ে দিবে। জেরিন হাসলো, হাসতে হাসতে বলল, ফুপু, সে নিজেই চাইছে। তুই যখন রুমে চলে যাওয়ার পরে আমি তাকে বললাম, সে রাজি। অবসরের জন্য অনেক কষ্ট করতে হয়েছে। কষ্ট? হ্যাঁ, এই যে তোর এতগুলো বিয়ে ভাঙতে হয়েছে। আমার বিয়ে তুই ভেঙেছিস? হ্যাঁ, কি করব বল? তোকে এত ভালোবাসি, তুই অন্য একটা মেয়েকে বিয়ে করবি, সেটা কিভাবে হয় বল? ও আচ্ছা। আরো অনেক কিছু করেছি। তোর রিলেশনের কথা বলেছি। আজ আমার বান্ধবীকে দেখতে নিয়ে গিয়েছি, তার বড় ভাইকে দিয়ে ফোন করিয়েছি, তোর নামে এত কথা শুনিয়েছি। জেরিনের দিকে তাকালাম। হাসবো নাকি রাগ করবো ঠিক বুঝতে পারছি না, তবে তার হাসি দেখে রাগ করতে পারছি না। এই মেয়ে আমাকে বিয়ে করার জন্য এত কিছু করেছে, না জানি আমাকে বিয়ে করে আর কি করে। হাঁটতে হাঁটতে জেরিনদের বাসার সামনে চলে এসেছি। জেরিন থামলো, আমিও থেমে বললাম, কি হলো? দাঁড়া, তোর চুল ঠিক করে দেই। কেন? হবু শ্বশুর বাড়ি যাচ্ছিস, একটা ব্যাপার আছে না? আমি হাসলাম। জেরিন মুচকি এসে মাথার চুল ঠিক করছে। অবশেষে মেয়ে দেখা শেষ হলো, এবারে তাহলে বিয়ে হবে ভেবে একটু শান্তি পেলাম। জেরিনের সাথে তাদের বাসায় ঢুকলাম, দেখি হবু শ্বশুর বাড়িতে আর কি হয়। আপনারাও দেখতে থাকুন আমাদের আবেগী অনুভূতি, আবেগী ভালোবাসা এবং ভালোবাসার অনুভূতিতে আর কি কি গল্প আপলোড করা হয়। ধন্যবাদ সবাই। আরে শুভ্র বাবা যে, এসো ভিতরে এসো। জি আব্বু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আব্বা আছি। বাহিরে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। হ্যাঁ। এই শুনছো, দেখো কে এসেছে। কি হয়েছে? কে এসেছে? আরে শুভ্র এসেছে। ও বাবা, কেমন আছো? জি আম্মা, ভালো। আপনি? ভালো। বসো ভিতরে এসে। হ্যাঁ বলুন। তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। তুমি কিছু মনে করনি তো বাবা? না, কেন? আসলে আমার মেয়েটা একটু পাগলি, কোনোদিন আমাদের ছেড়ে থাকেনি তো। জি আমি বুঝতে পেরেছি। তো মায়া বাসায় আছে? হ্যাঁ, ওর ঘরেই আছে। কেন, কথা হয়নি? না মানে, বুঝছি অভিমান করে কথা বলিনি। না মানে তার ঠিক নয়। তবে কি? ও কিছু না। আপনার শরীর কেমন আছে? জি ভালোই। তোমাকে যেন চিন্তিত মনে হচ্ছে। কই, এমনিতেই বাইরে থেকে এসেছি তো তাই। ও আচ্ছা। এই যে তোমাদের চা, আমি মায়াকে ডেকে দিচ্ছি। না আম্মা, ডাকতে হবে না, আমিই যাচ্ছি। না তা কেন? অত দূর থেকে এসেছো, কিছু মুখেও দাওনি বোধ হয়। তোমাকে উপরে যেতে হবে না, বসো, আমি ডেকে দিচ্ছি। থাক না আম্মু। আচ্ছা, শুভ্র বলছে যখন, থাক না। আচ্ছা বাবা, যাই, রান্না করতে হবে, তোমরা গল্প করো। জি। তো বাবা, তোমার ব্যবসা কেমন চলছে? জি ভালোই আব্বা। কিছুক্ষণ গল্প করে চা শেষ করলাম, এখন ধীর পায়ে উপরে যাচ্ছি। 3 দিন দেখি না যাকে, তাকে হয়তো আজ শেষবারের মতো দু চোখ ভরে দেখবো। 7 দিনের পরিচয় মেয়েটার সাথে, একদিনে এত কেন ভালোবেসে ফেলেছি মেয়েটাকে জানি না। ওকে পেয়ে আমার পুরনো অতীতগুলো ভুলে নতুন এক আনন্দের ছোঁয়া পেয়েছিলাম। জানতাম না হুট করে হারিয়ে ফেলবো আমার সুখের পরশকে। 3 দিন আগে কাজ শেষে বাসায় ফিরেছি, মনে এক অনাবিল আনন্দ। মিষ্টি বউটার মিষ্টি মুখটা দেখে সব ক্লান্তি দূর করব। ও হ্যাঁ, মায়া আমার বউ। 7 দিন হলো আমরা বিবাহিত জীবনে আবদ্ধ হয়েছি। একেবারে অচেনা অজানা একটি মেয়ে, ভেবেছিলাম মনের মতো হবে না, কিন্তু মেয়েটি একেবারে আমার মনের মতো। অল্পতে সবাইকে কেমন আপন করে নিয়েছে। এই কদিনের পরিচয়ে অনেকটা বিশ্বাস করে ফেলেছি মেয়েটাকে। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই গোমরা মুখে মায়া হঠাৎ প্রশ্ন করলো, একটা কথা জিজ্ঞেস করবো শুভ্র? করো। তুমি কি এর আগে অন্য কাউকে ভালোবাসতে? কেন? না মানে, লুকাবে না শুভ্র, আমি সব জানি। কি জানো তুমি? তোমার ডায়েরিটা পড়েছি। কেন পড়েছো তুমি ওটা? আমার জীবনে এক কলঙ্কিত অধ্যায়। না পড়লে তো তোমার আসল চেহারাটা জানতে পারতাম না। দেখো মায়া, এই গল্পের শেষটা হয়তো তুমি জানো না, তাই এমন বলছো। আমি আর কিছু জানতে চাই না, যা জানার জেনে গেছি। না, তুমি কিছু জানোনি। তাছাড়া আমি তোমাকে এমনিতেই বলতাম। থাক শুভ্র, প্লিজ, তোমাকে আমার আর সহ্য করতে হচ্ছে না। প্লিজ মায়া, পুরোটা না জেনে এভাবে ভুল কিছু না। আর কি জানার আছে? এত ভালোবাসার কাহিনীটা পড়ে আমি গর্বিত। মায়া, ওটা আমার দুঃস্বপ্ন ছিল। আমি এখন তোমাকে নিয়ে ভাবতে চাই। প্লিজ, আমাকে অন্তত তোমার নোংরা মিথ্যা ভালোবাসার সাথে জড়িও না। প্লিজ মায়া, বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাই না, আমাকে একা থাকতে দাও। প্লিজ মায়া। আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে যাব। প্লিজ। লিভ মি অ্যালোন। চুপ করে বেরিয়ে আসলাম। আসলে মায়া কেন, অন্য যে কেউ এই ডায়েরিটা পড়লে আমাকে ভুল বুঝবে। একটা মেয়েকে ভালোবাসতাম আমি অনেক আগে, প্রতারণা করেছে, কিন্তু কেন জানি ওর সাথে কাটানো সুখের মুহূর্তগুলোই শুধু ডায়েরিতে লিখে রেখেছি, খারাপটা লিখি। শেষ পর্যায়ে প্রতারণা টুকুও না। আমি এমনিতে মায়াকে সব
বলতাম, কিন্তু আগে থেকে পেয়ে গেছে। কিন্তু অবাক হচ্ছি, মায়া মতো বুদ্ধিমান মেয়েটাও শুরু করছিল, কিছু বলার সুযোগটুকু দেয়নি। রাতে না খেয়েছিল। আম্মু আমি জোর করে খাওয়াতে পারিনি। পরের দিন আমি অফিসে আসলে সকালে কাউকে কিছু না বলে বাবার বাড়ি চলে এসেছে। এটা আমি কিছু মনে করিনি, কিন্তু সকালে যখন ফোন করে একটা কথা বললো, খুব হতবাক হয়ে গেছি। নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। বুকটা ব্যথায় ভরে উঠেছে। আমি নাকি তার জীবনটা নষ্ট করেছি। সে মুক্তি চাইছিল তরে, কিন্তু এভাবে তো ছেড়ে যেতে দিব না। ওকে আমার গল্পের শেষটা জানানো দরকার। এখানে আসা ওই একটা কারণে। তবে আশ্চর্য হচ্ছি, ওর আব্বু আম্মু এই ব্যাপারে কি জানে। জানি না ওর আব্বুর কি অবস্থা হবে। বিয়ের 7 দিনের মাথায় ওনার মেয়ে ডিভোর্স চাইতে শুনলে আল্লাহই জানে। ভিড় পায়ে এসে দরজাটা আলতো করে ধাক্কা দিলাম। রুমের লাইট অফ, অন্ধকারে ঘেরা। আস্তে আস্তে ওর বেড লাইটটা জ্বালিয়ে দিলাম। কিছুটা হকচকিয়ে উঠে বসলো। তুমি এখানে এসেছো কেন? হাত দিয়ে চোখের পানি মোছার চেষ্টা করলো। হ্যাঁ, আসলাম তোমাকে নিয়ে যেতে। মানে কি? সম্ভব না, আমি মুক্তি চাই। মুক্তি চাও? তবে হাসছো না কেন? কাঁদছো কেন লুকিয়ে ভীতু? আমি ভীতু না, কই যাচ্ছি? তাছাড়া আমার রুমে ঢোকার পারমিশন কে দিল? এই যে আমি এখনো তোমার স্বামী আছি, তাই সব অধিকার আমার আছে। যত তাড়াতাড়ি এই অধিকার থাকবে না ততই মঙ্গল। এতটা ঘৃণা করো আমায়? হ্যাঁ করি, এক্ষুনি বের হয়ে যাও আমার রুম থেকে। আমার গল্পের শেষটা না বলে কোথাও যাব না। জোর করছো? না, অনুরোধ। তোমার ফালতু কাহিনী শোনার কোনো টাইমই নেই আমার। তবুও শুনতে হবে। শুভ্র, তুমি কিন্তু সহ্য সীমা অতিক্রম করছো। করি না শেষবারের মতো। বের হও এক্ষুনি। কখন থেকে বলছি, শুনতে পাচ্ছ না? মাত্র তো কয়টা কথা বলেই চলে যাবো। সারা জীবন পড়ে রয়েছে তোমার, তখন তো আর আসবো না। শুভ্র, তুমি আমাকে মারলে? হ্যাঁ, বাধ্য হলাম। এক্ষুনি বের। একদম খুব রাগ তোমার, তাই না? তবে শোনো, এই অভদ্র ছেলেটার কাহিনী শেষটুকু। হ্যাঁ, আমি স্বীকার করছি, ডায়েরিতে লেখা ওই নিধি নামের মেয়েটিকে আমি ভালোবাসতাম। কেন জানো? কারণ আমি যাকে ভালোবাসি তাকে মন থেকেই ভাবছি। কিন্তু ভাগ্য আমাকে বারবার ছেড়ে দেয় দূরে। নিধি অন্য একটা ছেলের সাথে লুকিয়ে প্রেম করতো। এক সময় তারা পালিয়ে বিয়ে করে। এখন তাদের 3 বছরের একটা মেয়ে আছে। জানো, যেদিন দেখা হলো খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম এ জীবনটাই রাখবো না। ওকে ভুলতে সব ধরনের মানসিক গ্রহণ করেছি, রাত থেকে কেঁদেছি, কিন্তু লাভ হয়নি। কিন্তু যেদিন তুমি এলে আমার জীবনে, তোমার হাসি মুখটা দেখে একটু একটু করে ব্যথা বলতে শুরু করেছি। নতুন করে ভালোবাসতে শিখেছি। আচ্ছা, বলতে পারো, যদি আমাকে ভুলে অতীতটাকে ভুলে নতুন করে জীবন শুরু করতে পারে, তবে আমি কেন পারবো না? বিশেষ করে এই অল্প সময় তোমাকে পেয়ে নতুন করে বাঁচতে ইচ্ছা হয়েছিল। ভেবেছিলাম তুমি কেন আমার প্রথম হলে না। বিশ্বাস করবে না জানি, আমি এমনিতেই তোমাকে বলতাম ওর কথা। আচ্ছা, আমার কি অন্ধকার অতীতটাকে ভুলে আবার মাঠে আসার কোনো অধিকার নেই? যাই হোক, এত কিছু বলারও কোনো প্রয়োজন নেই। শেষবারের মতো একটা কথা বলতে দিবে? ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। এই মেয়ে, শোনো, ডিভোর্সের পর কিন্তু ভালো একটা ছেলে দেখে বিয়ে করবে, বুঝেছো? যদিও তোমার ব্যক্তিগত ব্যাপার। ও হ্যাঁ, কবে আসতে হবে বলো, সই করা লাগবে তো কাগজে। যতটুকু পারো ঘৃণা করবে। ও তবুও নিশ্চুপ, কোনো কথা বলছে না। এই শোনো, আমি না তোমার একটা কানের দুল চুরি করে পকেটে রেখে দিয়েছি। ওটা কিন্তু আমার কাছে থাকবে। আর হ্যাঁ, শেষ কথাটা রাখবে। কি? একটু হাসবে, এই একটু। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। জানি না কেন ওর চোখে পানি এলো, আমার কান্না দেখে হয়তো। যাই হোক, তড়িঘড়ি করে নিচে নেমে এলাম। উপর থেকে মায়া দেখছে এক দৃষ্টিতে। ওর আব্বু আম্মু না খাইয়ে ছাড়বে না। বিয়ের পর প্রথম এসেছি, ওনারা এখনো জানে না এটাই আমার শেষ আশা। বহু কষ্টে অজুহাত দেখিয়ে বেরিয়ে এসেছি। আমি কষ্ট পাইনি, একটুও না। কেন পাবো? ও তো ঠিকই করেছে। কেন আমার সাথে থেকে ওর জীবন নষ্ট করবে? তবে আজ কেন যেন পুরানো নেশাটাকে জাগিয়ে তুললাম। ভালোবাসা পেয়ে যাকে ভুলেছিলাম, ভালোবাসা হারিয়ে আজ জাগিয়ে তুললাম। রাতে তখন ঘুমিয়েছি জানি না। সকালে এসে দেখি 11টা বাজে। চেনা চেনা একটা গন্ধ পাচ্ছি ঘরটাতে। চোখ কচলাতে কচলাতে উঠে দেখি মায়া পাশে বসে আছে। তাড়াতাড়ি উঠে বসলাম। তুমি এখানে? হ্যাঁ, আমি। কেন, অবাক হচ্ছো? না, এখানে কেন? বাহ, আমার স্বামীর ঘরে আমি আসবো না তো কে আসবে? ভুল হচ্ছে কোথাও। তোমার এখানে তো আমি থাকতে না। এই যে মশাই, এত রাখবেন না, এখনো ডিভোর্স হয়নি আমাদের। আশ্চর্য, রাগ করবো তাও তোমার উপর? এই দেখো, কান ধরছি। আমি সত্যি না জেনে অনেক কষ্ট দিয়েছি তোমাকে। প্লিজ মাফ করে দাও। আমাকে সহ্য করতে পারছিলে না, আর এখন হঠাৎ করে কি হলো তোমার? প্লিজ তুমি চলে যাও এখান থেকে। আমার মাথা ঠিক নেই কিন্তু। মাথা ঠিক নেই কেন? জানি না, তুমি চলে যাও।
যাচ্ছে তাই করবো কিন্তু। মারবে আমাকে? মারো না প্লিজ, তবুও আমার জঘন্য অন্যায় শাস্তি কিছুটা কম হবে। প্লিজ মায়া, আমি তোমাকে শেষবারের মতো বলছি চলে যাও। আমাকে একটু মারো না প্লিজ প্লিজ। এত যখন অনুশোচনা তাহলে এই ভুল করেছিলে কেন? না বুঝে এখন কি বুঝলে? আমার স্বামীকে অনেক কষ্ট পেয়েছে, আর কোনো কষ্ট পেতে দিব না আমি তাকে। হাসছো কেন? যে অল্পতে ভুল বুঝে মুক্তি পেতে চাই সারা জীবন, সে পাশে থাকবে কি করে? আমি থাকবো, বিশ্বাস করো। দাঁড়াও, তোমার আব্বুকে ফোন করে বলছি ডিভোর্স পেপার রেডি করতে। এই ছেলে কি বলছি কানে যায় না? মাফ করে দিতে বলছি। আমি তোমাকে ভালোবাসি খুব, তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। ফোনটা হাত থেকে নিয়ে আছাড় মারলে। এত ভালোবাসতো 4 দিন কি করে দূরে থাকলে? ভুল বুঝে। কেন বুঝবা? জানি না তুমি আমাকে কেন আরেকজনকে বিয়ে করতে বললে। মুক্তি চেয়েছিলে বলে? আমি চাইলাম তাই বলে তুমি দিয়ে দিবে? হ্যাঁ দিব। কোনো অধিকার নেই তোমার? জানি না। আমি জানি। কি? ভালোবাসি তোমাকে অনেক। মিথ্যে। বিশ্বাস করো, এই কদিন শুধু কেঁদেছি, ঘুমোতে পারিনি। অনেক বেশি ভালোবাসি তোমায়। হয়তো। হয়তো মানে কি, এখনো রেগে থাকবা? আর এই তুমি স্মোক করছো কেন আবার? ইয়ে মানে না, মানে এক্ষুনি বাথরুমে যাও, গোসল করে এসো। হ্যাঁ যাচ্ছি তো, একটু হাসলাম দুজনে। না, এই পাগলি ভালোবাসার কাছে আমার কোনো অভিমান টিকবে না। যত কষ্ট দিক তবুও তো ভালোবাসি, ভুলে যাই সব। একা হয়ে গেছি, একা হয়ে গেছি আজ আমি, বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি আজ আমি, বড় একা হয়ে গেছি।